ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত আপডেটে আছো। আমাদের সোশ্যাল গ্রুপগুলোতে যদি তোমরা যুক্ত হয়ে না থাকো, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে অবশ্যই যুক্ত হয়ে নিও, কারণ প্রতিদিনের যে পড়াশোনা সংক্রান্ত আপডেটগুলো পেতে হলে ওই গ্রুপে যুক্ত থাকতে হবে। ওখান থেকে সবকিছু জানতে পারবে। এটা যুক্ত হতে গেলে যে উপায়, সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসরুম চ্যানেলটা ইউটিউবে খুলবে। খোলার পর ওখানে অ্যাবাউট সেকশনে যাবে। ওখান থেকে দেখবে নিচে 4টে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার, এরকম। তোমাদের প্রত্যেকটা লিঙ্কে যুক্ত হয়ে যাবে ক্লিক করে। তারপর সেখান থেকে প্রতিদিনের আপডেট পেতে থাকবে। তো আমি এর আগে কার্যকারণ মতবাদ নিয়ে হিউমের যে প্রথম পর্বের ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই ভিডিওটা দেখে আসো, তারপরে এই দ্বিতীয় পার্টটা আজকে দেখো, তাহলে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কারণ আর কার্যকারণ নিয়ে যে মতবাদ হয়, যে কার্যকারণ নিয়ে যে মতবাদগুলো আছে, সেটাকে নিয়ে হিউম কি বলছেন। এই প্রশ্নটা পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 সালে প্রায় আসতে চলেছে। তো এই প্রশ্নটা তোমার প্রথম পার্ট এর আগের ভিডিও বলে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, তাই মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের যে কার্যকারণ নিয়ে যে হিউমের মতবাদ, সতত সংযোগ তত্ত্ব, তার এটা দ্বিতীয় পর্ব। দেখো, হিউম এর আগে কারণ আর কার্যের মধ্যে যে কোনো অনিবার্য সম্পর্ক নেই, এটা নানা যুক্তি দিয়ে দিয়ে তিনি বুঝিয়েছেন আমাদেরকে। তার সেটা নঅর্থক দিক ছিল আলোচনা, মানে সব নেগেটিভ দিক ছিল, মানে সবকিছুকে অস্বীকার করেছেন। মানে তার পিছনে তার যুক্তি ছিল যে কারণ আর কার্যের মধ্যে যে অনিবার্য সম্পর্ক আছে, কিছু সম্প্রদায় মনে করেছে, বুদ্ধিবাদীরা, লক, বাকলে, এরা, সেটা যে প্রকৃতই এরকম কোনো অনিবার্য সম্পর্ক নেই, সেটা বিভিন্ন যুক্তি দিয়ে হিউম বুঝিয়েছেন। অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকেও বুঝিয়েছেন, বুদ্ধিবাদীদের দৃষ্টিভঙ্গি থেকেও বুঝিয়েছেন, আবার মনোবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি থেকেও আমাদেরকে সেখানে ব্যাখ্যা যুক্তি দিয়েছেন যে কেন কারণ আর কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। এবারে আমি আলোচনা করব যে হিউম যে সবকিছুকে তো সমালোচনা করলে তার নিজের মত প্রতিষ্ঠা হয়ে যায় না, তাহলে অ্যাকচুয়াল কারণের সাথে কার্যের কি প্রকৃতই সম্পর্ক আছে, কি সম্বন্ধ আছে, সেটা এবার জানতে হবে। হিউম সেই জায়গাতেই কিছু বক্তব্য রাখছেন। দেখো, তাহলে প্রথম হিউম তার যে পূর্বসূরি, যেটা বুদ্ধিবাদী বা লক, বাকলে, এদের মতবাদগুলোকে তিনি অস্বীকার করলেন, খণ্ডন করলেন তার পিছনে যুক্তি দিয়ে। এরপরে তিনি কি করছেন, নিজস্ব মত প্রতিষ্ঠা করছেন। কোথায় না, হিউম যেখানে সদর্থক যুক্তি দিচ্ছেন সেখানে। হিউম বলছেন যে আমাদের সমস্ত যে অভিজ্ঞতাগুলো হয়, সেটা মাধ্যম কি, বলছে সেটা প্রত্যক্ষ। দেখো, প্রত্যক্ষই হচ্ছে আমাদের সমস্ত অভিজ্ঞতা বা জ্ঞানের মাধ্যম। প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়েই আমাদের সমস্ত জ্ঞান হয়। এটা কে বলছেন? হিউম বলছেন। তাহলে প্রত্যক্ষ দিয়ে যেটা আমাদের জানা যাবে, অনুভবে যেটা পাবো, প্রত্যক্ষ অনুভবে যেটা পাবো, সেটা কি মানা ভালো, স্বীকার করা ভালো? হিউম বলছেন যে এই যে কারণ আর কার্য যে দুটো ঘটনা, আমরা দুটো ঘটনার সাথে একটা পারম্পর্য লক্ষ্য করি। মানে কারণ আছে, তার পাশে কার্যটাও আছে। ধরো, রুটি খাওয়া আর পুষ্টি হওয়া দুটো পাশাপাশি আছে, এই পারম্পর্যটা আমরা লক্ষ্য করি। এবং আর কি লক্ষ্য করি? সান্নিধ্য সম্পর্ক, মানে কাছাকাছি আছে, কারণ আর কার্য কাছে আছে, এইটুকুই লক্ষ্য করি। তাহলে কারণ আর কার্য পাশাপাশি আছে, এটা একটা দিক, আর কারণ আর কার্য কাছাকাছি আছে, এটা একটা দিক। এইভাবে আমি কারণ আর কার্যকে লক্ষ্য করি। কিন্তু কারণের সাথে কার্যের যে একটা আবশ্যিক সম্পর্ক আছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করি না। আমাদের ইন্দ্রিয় সংবেদনে, ইন্দ্রিয় অভিজ্ঞতায় সেটা আমরা পাই না, জানতে পারি না। এটা হিউম বলতে চাইছেন। হিউম বলছেন এই যে আমরা মানে কারণের সাথে কার্যের অনিবার্য সম্পর্কের কথা বলি, সেটা হয় কি করে, সেটা হিউম একটা দিক দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। কি না, যখন আমরা বারবার একটা জিনিস লক্ষ্য করব, কি লক্ষ্য করব, যে কারণও আছে, তার পাশে ঠিক কার্য বসে আছে। কারণ কাকে বলে না, যেটা কার্যের নিয়ত পূর্বে থাকে, সেটা কারণ। আর কার্য কাকে বলে, যেটা কারণের ঠিক পরে থাকে, পরবর্তী জায়গায় থাকে, সেটা কার্য। এটাই হচ্ছে কারণ আর কার্য। কার্য কারণ বারবার পাশাপাশি থাকে, এটা বারবার দেখছি। কারণ দেখলেই কার্যকেও দেখছি, ধোঁয়া দেখলেই আগুনকে দেখছি, রুটি খেলেই পুষ্টি হওয়া, এই ব্যাপারটাও লক্ষ্য করছি। এই যে মানে বারবার একটা জিনিস লক্ষ্য করছি,
এই বারবার দেখে আমাদের একটা জিনিস মনের মধ্যে তৈরি হয় যে তাহলে কারণের সাথে কার্যের একটা কোনো আবশ্যিক সম্পর্ক থাকলেও থাকতে পারে। এই যে ব্যাপারটা হিউম বলছেন, কারণ হলো সেটাই যেটা কার্যের পূর্ববর্তী, আর কার্য হলো সেটাই যেটা কারণের অনুবর্তী সেইটা। এবার বলছেন যে এই কারণ আর কার্য একটা পৌনঃপুনিক পারম্পর্য সম্বন্ধে এরা থাকে, সম্বন্ধে যুক্ত হয়ে যায়। মানে পৌনঃপুনিক মানে কি, একটা আগে থাকে আর একটা পরে থাকে, কারণ আগে থাকে, কার্য কারণের পরে থাকে, এটাকে বলে পৌনঃপুনিক সম্বন্ধ। হ্যাঁ, তো এই পৌনঃপুনিক সম্বন্ধটাকে আর কি নাম দিতে পারি আমরা? হিউম বলছেন সতত সংযোগ বা নিয়ত সংযোগ সম্বন্ধ আমরা বলতে পারি। মানে কারণের সাথে কার্যের তাহলে অ্যাকচুয়াল সম্পর্ক কি? হিউম বলছেন সতত সংযোগ বা নিয়ত সংযোগ সম্বন্ধ। মানে নিয়ত মানে সবসময়, সংযোগ মানে যুক্ত থাকা। এই যে নিয়ত সংযোগ সম্বন্ধ কার সাথে কার থাকে? কারণের সাথে কার্যে। বলছে এই যে কারণের সাথে কার্যের সম্বন্ধটা থাকে, এটা কোনো আন্তরিক সম্বন্ধ নয়, মানে ভেতরের সম্বন্ধ নয়, এটা একটা বাহ্যিক সম্বন্ধ। মানে এই সম্বন্ধটা এখন আছে বটে, কিন্তু পরে নাও থাকতে পারে। মানে কারণ আছে, কার্য আছে, এটা যেমন এখন আছে, পরে কার্যের সাথে কারণের সম্বন্ধে এই জিনিসটা নাও থাকতে পারে। মানে এখন রুটি খেয়ে পুষ্টি হচ্ছে ঠিকই কথা, কিন্তু কোথাও কোথাও এরকমও দেখতে পারি যে রুটি খাচ্ছে অথচ পুষ্টি হচ্ছে না। তার মানে কারণ থাকছে কিন্তু কার্য হচ্ছে না। মানে কারণের সাথে যে কার্যের অনিবার্য সম্পর্ক অনেকে বলে, সেটা হতে দেখছি না। তাহলে এটাই হচ্ছে সেই জিনিসটা বলতে চাইছে হিউম বলছেন যে কারণ আর কার্য একেবারে বিচ্ছিন্ন ঘটনা। মানে কি, কারণ একটা ভিন্ন জায়গায় আছে, কার্য একটা ভিন্ন জায়গায় আছে। ধর একজনকে অস্ট্রেলিয়ায় রাখা হলো আর একজনকে আমেরিকায় রাখা হলো, দুটো জায়গা আলাদা। ঠিক সেরকম বলছে কারণও এরকম, একটা কারণ একটা ভিন্ন জায়গায় আছে, কার্য এরকম ভিন্ন জায়গায় আছে। দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। কারণ আর কার্যের সাথে কোনো যোগাযোগ নেই। রুটি খাওয়ার সাথে পুষ্টি হওয়া কোনো যোগাযোগ নেই, ধোঁয়ার সাথে আগুনের কোন রকম যোগাযোগ থাকে না। এটাই বলতে চাইছো, কোনো অনিবার্য সম্বন্ধ নেই। আমরা যে অনিবার্য সম্বন্ধের কথা ভাবি, মানে এই যে কারণ আছে মানেই এবার কার্য ঘটবে, এই যে রুটি খেলাম মানেই এবার পুষ্টি হবে, এই যে দুধ খেলাম মানেই পুষ্টি হবে, এই যে ধোঁয়া আছে মানেই আগুন এবার দেখতে পাবো, এই যে একটা অনিবার্য সম্পর্কের কথা ভাবি, বলছে এর পিছনে একটা গল্প আছে। বলছে এটা আমাদের মনে জগতের একটা ব্যাপার, মানে মনের মধ্যে একটা ব্যাপার কাজ করে, একটা অভ্যাস কাজ করে। সেই অভ্যাসটা কি? বলছে হিউম বলছেন এটাকে বলছেন অভ্যাসজাত কুসংস্কার বলেছেন। মানে মনের একটা কুসংস্কার। কিরকম? হিউম বলছেন যে বারবার আমাদের অভিজ্ঞতায় এটা আমরা দেখেছি যে আগুনে যখনই হাত দিই, হাতটা কি হয়? পুড়ে যায়। তাহলে আগুনে হাত দিলেই হাত পুড়ে যায়। কবার দেখেছি, কবার হয়েছে এরকম? যতবারই আমি আগুনে হাত দিয়েছি ততবারই কিন্তু হাতটা পুড়ে গেছে। তাহলে এরকম বারবার আগুনে হাত দেওয়া এবং হাত পুড়ে যাওয়া, এটা বারবার আমাদের অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমরা জেনেছি। এই বারবার দেখে আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায়। ধারণাটা কি? মানে আমাদের মন একটা দিকে টানে যে তাহলে বুঝি এই আগুনে এবার হাত দিলেই এবার আমাদের কি হবে? হাতটা পুড়ে যাবে। তার মানে এই বারবার একই জিনিস দেখতে যখন প্রথম জিনিসটা এবার দেখবো, তারপরে আমার মন আমার অন্যদিকে এবার টানবে। অন্য দিকটা কোন দিক? ওই যে হাত পুড়ে যাওয়া, এই দিকে আমার মনটা নিয়ে যাবে। তার মানে এটা একটা অভ্যাস, মনের মধ্যে একটা অভ্যাস তৈরি হয় যে প্রথমটাকে দেখলি দ্বিতীয়টাকে আমাদের দেখতে ইচ্ছা করে, প্রত্যাশা জাগে মনের মধ্যে যে প্রথম ঘটনাটা ঘটেছে মানে এবার আমাদের মনে এই প্রত্যাশা জাগবে যে তাহলে দ্বিতীয় ঘটনাটাও এবার ঘটবে। মানে আগুনে হাত দিয়েছি মানে এবার আমার হাতটা পুড়বে। তাহলে এই যে প্রত্যাশাটা মনে জাগলো, এই প্রত্যাশা, মানসিক যে প্রত্যাশা, এটা মনের মধ্যে একটা অভ্যাস তৈরি করে। আর এই অভ্যাস থেকেই মনের মধ্যে এই ধারণা তৈরি করে দেয়, তাহলে বুঝি কারণের সাথে কার্যের একটা আবশ্যিক সম্বন্ধ আছে, অনিবার্য সম্পর্ক আছে। সেটা কি থেকে তৈরি হলো? এই মানসিক অভ্যাস থেকে। বারবার একটা জিনিস দেখতে মনের মধ্যে অভ্যাস তৈরি হয় যে প্রথমটা ঘটলে তাহলে বোধহয় দ্বিতীয়টাও ঘটবে। এই যে মানসিক অভ্যাস, এই মানসিক অভ্যাস থেকেই আমাদের কারণ থেকে কার্যের এই যে অনিবার্য সম্পর্ক, এই সম্পর্কের জন্মটা ওই মানসিক অভ্যাস থেকেই তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে হিউম বলছেন যে কারণের সাথে কার্যের কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। আছে কি? শুধুমাত্র পারম্পর্য সম্পর্ক, মানে পাশাপাশি আছে, আগু পিছু আছে। আর বড়জোর বলা যায় সতত সংযোগ তত্ত্ব, মানে একসাথে সবসময় বরাবর আছে, এইটুকুই। কিন্তু আগামী দিনে থাকবে এটা বলা
খুব কঠিন, এটা হিউম বলছেন। তাহলে হিউম বক্তব্য অনুযায়ী এতক্ষণে যা বুঝলে যে এতদিনের যে ধারণা বুদ্ধিবাদীদের যে কারণ আর কার্যের মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধ আছে বা থাকে, আর আরো কিছু সাধারণ মানুষের ধারণা ছিল যে কারণের মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তি কার্যটাকে ঘটায়, মানে কারণ মধ্যে একটা শক্তি থাকে যেটা কার্য ঘটাতে সাহায্য করে, এটা একটা ধারণা ছিল। হিউম এই সব ধারণাগুলোকে একেবারে নস্যাৎ করে দিয়ে বিভিন্ন যুক্তির মধ্য দিয়ে তিনি একটা জিনিস আমাদেরকে তুলে ধরবার চেষ্টা করলেন যে আদৌ এরকম কোনো কারণের সাথে কার্যের অনিবার্য সম্পর্ক নেই। আমাদের এটা মনের ভুল, মনের একটা কুসংস্কার থেকে একটা অভ্যাস তৈরি হয়, প্রত্যাশা তৈরি হয়, সেখান থেকে আমাদের মনে হয় যেন যে কারণের সাথে কার্যের কোনো অনিবার্য সম্পর্ক বুঝি আছে। আসলে ওরকম কোনো অনিবার্য সম্পর্ক নেই। এটা হিউম বারে বারে তার মতবাদে বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করেছেন যে তাহলে আলটিমেটলি কারণের সাথে কার্যের কি সম্পর্ক আছে, একটা সতত সংযোগ আছে, একটা পারম্পর্য সম্পর্ক আছে, এর বেশি কিছু নয়। রুটি খেলে পুষ্টি হয় এটা বারে বারে দেখেছি মাত্র, কিন্তু এইখান থেকে এটা আমরা বলতে কখনোই পারি না যে রুটি খেলে পুষ্টি আমাদের হবে। ধোঁয়া দেখেছি মানেই এবার ওখানে গিয়ে আগুন দেখবই, এই গ্যারান্টি এই নিশ্চয়তাটা কিন্তু আমরা পাচ্ছি না আমাদের অভিজ্ঞতা থেকে। কেমন? এটাই হচ্ছে হিউমের মূল বক্তব্য। কিন্তু হিউমের এত সুন্দর একটা মতবাদ প্রতিষ্ঠা করার পরও হিউমের মতবাদের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, বেশ কিছু প্রশ্ন করা হয়েছে হিউমের বিরুদ্ধে যে তাহলে এটা কি হবে, তাহলে আপনার কথা যদি সত্য হয় তাহলে ওটা কি হবে, তাহলে বিজ্ঞানে যে এত আবিষ্কার সেগুলোর কি হবে, এরকম বহু প্রশ্ন উঠেছে হিউমের বিরুদ্ধে। তো সেই সমালোচনার জায়গাটা কি সেটা এবার আমি যাব। তো চলো হোয়াইট বোর্ডের দিকে। দেখো, আমাদের কার্যকারণ বিষয়ে যে হিউমের যে মতবাদ এতক্ষণ আলোচনা করা হলো, তাতে একটা জিনিস পুরো ক্লিয়ার হয়ে গেছে আমাদের যে কারণ আর কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। হিউম এটা বলতে চাইছেন। শুধু আছে কি তাহলে সম্বন্ধ? বলছে কারণ আর কার্যের মধ্যে শুধু একটা সতত সংযোগ তত্ত্ব আছে, মানে বারবার দুটোর মধ্যে যোগাযোগ লক্ষ্য করা গেছে, এই পর্যন্তই। এটাই হচ্ছে কারণ আর কার্যের মধ্যে সম্বন্ধ। এবার হিউমের এই বক্তব্যের বিরুদ্ধে বেশ কিছু সমালোচনা হয়েছে। দেখো, আমি হোয়াইট বোর্ডে লিখেছি, দেখো একজনের নাম জার্মান দার্শনিক কান্ট। তিনি বলছেন যে কার্যকারণ সম্বন্ধ অভিজ্ঞতা দিয়ে জানা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে অভিজ্ঞতা পূর্ব ব্যাপার। মানে বলছে জ্ঞান লাভ করতে গেলে এই কার্যকারণ সম্বন্ধের মধ্য দিয়েই আমাদেরকে জ্ঞান লাভ করতে হয়। মানে ব্যাপারটা এরকম যে কারণ আর কার্য, মানে ধর যদি আমার এটা জ্ঞান, এটা হচ্ছে বিষয় একটা, আর এই জ্ঞানটা কান্ট বলছেন যে উপাদান আর আকার এই দুটো প্রসেসের মধ্য দিয়ে আমাদের এই জ্ঞানটা হয়, যে কোনো জ্ঞান আমাদের হয়, এটা কান্ট বলছেন। কিন্তু হিউম কি বলেছিল যে আমাদের এই কার্যকারণ সম্বন্ধটা অভিজ্ঞতা দিয়ে জানা সম্ভব নয়, বুদ্ধি দিয়ে জানা সম্ভব। অভিজ্ঞতা দিয়ে কি জানা হচ্ছে? শুধু কারণের সাথে কার্যের একটা আপতিক সম্বন্ধ বা পরম্পরা সম্বন্ধ বা সতত সংযোগ সম্বন্ধ আছে, এইটুকুই জানা যাচ্ছে। কান্ট বলছেন যে না, প্রথমত বলি যে কার্যকারণ সম্বন্ধ অভিজ্ঞতা দিয়ে কোনোভাবেই জানা সম্ভব নয়, যেটা হিউম বলছেন অভিজ্ঞতা দিয়ে শুধু এইটুকু জানতে পারছে। আসলে অভিজ্ঞতা দিয়ে জানাই যায় না, কার্যকারণ সম্বন্ধটাকে চেনাই যায় না। কার্যকারণ সম্বন্ধ কি বলছে, কেন জানা যায় না? কান্ট বলছেন যে জ্ঞান হতে গেলে আমাকে দুটো চশমার মধ্য দিয়ে, দুটো চশমার কাঁচের মধ্য দিয়ে আমাকে জ্ঞানটা লাভ করতে হয়। চশমা দুটো কি? একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে আকার। বলছে এই কার্যকারণ সম্বন্ধটা হচ্ছে সেই আকারের মধ্যে আছে। বলছে এই কার্যকারণ সম্বন্ধটা আকারের মধ্যে যদি না থাকে তাহলে আমার জ্ঞানটা কখনো হতে পারে না। তাহলে ধরো আমি কোনো কিছু দেখতে হলে আমাকে চশমা করেই দেখতে হবে। চশমার ধর একদিকে লাল আর একদিকে নীল, দুটো কাঁচ আছে, তাহলে আমাকে বিষয়টা কি রঙে দেখবো? লাল আর নীল রঙের, এর বাইরে অন্য কোনো রঙে দেখবো কি? নিশ্চয়ই না। তাহলে কান্ট বলছেন যে আমাদের সেই দুটো চশমা, ধরো একটা উপাদানের চশমা আর একটা হচ্ছে আকারের চশমা, দুটো কাঁচ। তাহলে এই দুটো কাঁচের মধ্যে দিয়ে আমার জ্ঞানটা হচ্ছে। তাহলে এই কাঁচটাকে বাদ দিয়ে কিন্তু আমি কিন্তু জ্ঞানের জায়গায় পৌঁছাতে পারি না, কারণ জ্ঞান লাভ করতে গেলে আমাকে এই দুটো সিস্টেমের মধ্য দিয়েই যেতে হবে। তাহলে সেই সিস্টেমের অন্তর্গত এই কার্যকারণ সম্বন্ধ, তাহলে সেই সিস্টেমটাকে আমি বাদ দিতে পারি না, আর সেই সিস্টেমটাকে আমি অভিজ্ঞতা দিয়ে জানা যায় না। তাহলে যেটাকে অভিজ্ঞতা দিয়ে জানা যায় না, যেটাকে অভিজ্ঞতা দিয়ে জানা যাবে
সেটা জ্ঞানের আকার হতে পারে না। বলছে জ্ঞান আমি অভিজ্ঞতা দিয়ে জানবো কি বুদ্ধি দিয়ে জানবো সেটা তো অনেক পরের কথা। তার আগে জানার সিস্টেমটা কি? বলছে জানার সিস্টেম আমার দুটো, উপাদান আর আকার। এই উপাদান আর আকার একসাথে মিলিত হয়ে একটা জ্ঞান উৎপন্ন হয়। বলছে এই সিস্টেমের মধ্যে কার্যকারণ সম্বন্ধটা লুকিয়ে আছে। এটা অভিজ্ঞতা দিয়ে জানার বিষয় নয়, এটা অভিজ্ঞতা পূর্ব ব্যাপার। আর যেটা অভিজ্ঞতার পূর্ব ব্যাপার সেটাকে বলছে কান্ট বোধ শক্তির আকার। এটা হচ্ছে আকারের আবার দুটো ভাগ আছে, একটা অভিজ্ঞতার আকার আর একটা হচ্ছে বোধ শক্তির আকার। এই কার্যকারণ সম্বন্ধটা হচ্ছে বোধ শক্তির আকার। তাহলে এই আকারের মধ্যে এটা ইনক্লুডেড। তাহলে সেই আকারের জায়গাটাকে কোনো অভিজ্ঞতা দিয়ে জানা কখনোই সম্ভব নয়। বলছে এই কাঁচের ওপারে আমার বিষয়টা আছে। এখন এই কাঁচটাকে জানবো কি করে? কাঁচটাকে তো জানার কোনো উপায় নেই, কারণ কাঁচটা তো একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্য দিয়ে আমি বিষয়কে দেখছি। কাঁচটাকে জানার কোনো অভিজ্ঞতা দিয়ে জানা সম্ভব নয়, বুদ্ধি দিয়েও জানা সম্ভব নয়। কারণ এটাই বলতে চাইছে যে এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমকে অভিজ্ঞতা বা বুদ্ধি দিয়ে জানা সম্ভব নয়। কারণ বলছেন যে যেহেতু এটা সিস্টেমের মধ্যে মানে আকারের মধ্যে, এটা হচ্ছে বুদ্ধির আকার, তাই জ্ঞানের ক্ষেত্রে এটা একটা মৌলিক এবং আবশ্যিক ধারণা। মানে এটা আপত্তিক ব্যাপার নয়, এটা হচ্ছে একটা আবশ্যিক। মানে এটা জ্ঞান হতে গেলে আগে এটা দরকার, কার্যকারণ সম্বন্ধটা দরকার। এটা না হলে আমার জ্ঞানই পসিবল হবে না, জ্ঞানটা লাভই করতে পারবো না। তাই কান্ট বলছেন যে এটা হচ্ছে আপত্তিক নয়, এটা একটা আবশ্যিক। হিউমের মতবাদের এটা বিরুদ্ধ কথা বলছেন কান্ট। তিনি বলছেন যে এটা একটা আবশ্যিক ব্যাপার, এটা থাকলেই তবে আমাদের জ্ঞান হয়, আর এটা না থাকলে আমাদের জ্ঞানের জায়গাতে পৌঁছাতেই পারে না। কেমন? তাহলে হিউমের বিরুদ্ধে কান্টের প্রথম অভিযোগ আমরা জানলাম। দ্বিতীয় অভিযোগে বলা হচ্ছে যে কারণ কার্যের পূর্বে থাকে, কার্য কারণের পরে থাকে। এই যে কারণটা কার্যের নিয়ত পূর্বে থাকে, বলছে যে কোনো নিয়ত পূর্ববর্তী ঘটনা হলেই যে সেটা কার্যের কারণ, এটা ভাবাটা ঠিক নয়। এটা সমালোচকরা বলছেন। বলছে যে কোনো পূর্ববর্তী ঘটনাটা কি কারণ বলা যায় না। যেমন দিনের পরে রাত আসে, তাহলে রাতের আগে এটাকে দিন। তাহলে রাতের ঠিক নিয়ত পূর্বে কে থাকে? দিন। আবার দিনের আগে কে থাকে? রাত। তাহলে কখনো রাতের আগে দিনকে পাচ্ছি, আবার কখনো দিনের আগে রাতকে পাচ্ছি। তাহলে এটা নিয়ত পূর্বেই পাচ্ছি। তা বলে কি এটা বলবো যে দিন রাত্রির কারণ বা রাত দিনের কারণটা বলতে পারবো? বলতে পারি না। অথচ দেখো যে রাতের নিয়ত পূর্বে দিন আছে, আবার দিন নিয়ত পূর্বে রাত আছে। তাহলে এই নিয়ত পূর্বে থাকা সত্ত্বেও এটাকে কারণ ভাবতে পারছি না। যদি তাই ভাবতাম তাহলে দিন রাত্রির কারণ বলতাম, কিন্তু বাস্তবটা অন্য, যে দিন আর রাত্রি দুটোই কেউ কারোর কারণ নয়, দুটোই হচ্ছে কার্য। আর দুই কার্যের কারণ কে? আহ্নিক গতি। এটা ভূগোলে যারা পড়াশোনা করেছি তারা জানি যে দিন আর রাত্রিটা ঘটে আহ্নিক গতির জন্য, পৃথিবীর আহ্নিক গতির জন্য। এই আহ্নিক গতির জন্যই দিন রাত্রি ঘটে। তাহলে দিন রাত্রি একটা কার্য, কারণ নয়, কেউ কারোর কারণ নয়। আসলে কারণ হচ্ছে আহ্নিক গতি। আমরা অথচ যদি হিউমের মত মানি তাহলে দিনকে রাত্রির কারণ বলতে হয় বা রাতকে দিনের কারণ বলতে হয়। কিন্তু আসলে এই কথাটা ঠিক না। এটা হিউমের কথাটা এখানে ফলছে না, এটা খাটছে না কথাটা, তাহলে এটা মিথ্যা। তাহলে এই কথাটা হিউমের যে কারণের সাথে কার্যের অনিবার্য সম্পর্ক, এই কারণের সাথে কার্যের যে একটা আপাতত সম্বন্ধ আছে, আপত্তিক সম্বন্ধ, সেটা মেনে নেওয়া যায় না। আর কি বলছেন যে হিউম একটা জায়গায় অস্বীকার করেছিল। সেটা কি অস্বীকার করেছিল? যে কারণকে কার্যে উৎপাদনের শক্তি বলে যে বুদ্ধিবাদীরা বলেছিল সেটা হিউম অস্বীকার করেছিল। যে কারণের মধ্যে কোনো শক্তি থাকে না যেটা কার্যকে ঘটাতে সাহায্য করে, এটাকে অস্বীকার করেছিল। তার মানে এটা হচ্ছে বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত মতবাদ। মানে বিজ্ঞান এটা স্বীকার করা হয় যে কারণের মধ্যে একটা কিছু থাকে, একটা কিছু শক্তি থাকে যেটা কার্যকে ঘটাতে সাহায্য করে। এটা বিজ্ঞানে প্রতিষ্ঠিত, এটা বিজ্ঞানে প্রমাণিত সত্য। এখন হিউম যেটা বলছে যে কারণের মধ্যে এরকম কোনো শক্তি থাকে না, তাহলে হিউম যদি এটার বিরুদ্ধাচারণ করেন, বিজ্ঞানের যদি বিরুদ্ধাচারণ করেন, এই কোন বস্তু এবং শক্তির নিত্যতা সংক্রান্ত নিয়মকে নিয়ে যদি বিরুদ্ধাচারণ করেন, তাহলে বিজ্ঞানকে অস্বীকার করছে। আর বিজ্ঞানকে অস্বীকার করছে মানে বিজ্ঞানের বিরুদ্ধাচারণ করছেন। সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন যে কার কথাটা ঠিক, যে বিজ্ঞানের কথাটা ঠিক না হিউমের কথাটা ঠিক। তাহলে বিজ্ঞান এটা কিন্তু মানে না যে কারণের সাথে কার্যের আপত্তিক সম্বন্ধ আছে। বিজ্ঞান এটা বলে যে কারণের সাথে কার্যের একটা আবশ্যিক সম্বন্ধ আছে এবং কারণের মধ্যে এমন একটা শক্তি থাকে যেটা কার্য ঘটাতে সাহায্য করে। কিন্তু হিউম এটা মানার ব্যক্তি নন। কিন্তু সেই জায়গা থেকেই একটা প্রশ্ন তাই আসে যে এই যে কারণের মধ্যে যে একটা শক্তি
যেটা বুদ্ধিবাদীরা বলে, বিজ্ঞানীরা বলে, সেটা যে এবং বস্তুর সাথে শক্তির যে একটা নিত্যতার সম্বন্ধ আছে, সেটা যে একটা প্রতিষ্ঠিত মতবাদ, সেটাকে আমি অস্বীকার করি, তাহলে বিজ্ঞানের মতবাদের বিরুদ্ধাচারণ করায়, তাহলে সেটা কি ঠিক? এটা একটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন। তাহলে হিউমের যে মতবাদ কার্যকারণকে নিয়ে, এটা কিন্তু একটা খুব ভাইটাল। এই আলোচনা থেকেই কিন্তু কান্ট একটা সময় বলেছিল হিউমকে যে আমি এতদিন ঘুমাচ্ছিলাম, তুমি আমাকে তোমার মতবাদের মধ্য দিয়ে আমাকে জাগিয়ে তুলেছ। মানে আমার যে এতদিনের ধ্যান ধারণা ছিল কার্যকারণকে নিয়ে বা আরো অন্যান্য বিষয়কে নিয়ে, তুমি আমার মনের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছো, তুমি আমার চিন্তাধারাটাকে বদলে দিয়েছো। তাহলে এখান থেকে বোঝা যায় যে হিউমের এই মতবাদটা কতটা ইম্পর্টেন্ট বিভিন্ন দার্শনিকের কাছে। মানে এতদিনের চলে আসা যে কারণের সাথে কার্যের যে একটা আবশ্যিক সম্বন্ধ আছে বুঝি, বা কারণের মধ্যে একটা শক্তি থাকে যেটা কার্য করাতে সাহায্য করে বুঝি, তাহলে এতদিনের চলে আসা মতবাদটাকে নিয়ে হিউম যেভাবে যুক্তি দিয়ে তিনি প্রমাণ করবার চেষ্টা করেছেন যে আদৌ এরকম কোন কার্যকারণ সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ কার্যকারণের মধ্যে থাকে না। এটা বিভিন্ন যে যুক্তি দিয়েছেন সেটার মধ্যে একটা ভাবার বিষয় আছে যে সত্যি যে কারণের সাথে কার্যের কোন আবশ্যিক সম্বন্ধ আছে। তো তাহলে এটা নিয়ে বিভিন্ন দার্শনিককে বিভিন্নভাবে ভাবিয়ে তুলেছেন। তাই কার্যকারণকে নিয়ে যে হিউমের এই মতবাদ, তাই এই জন্যই এই জায়গাতেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে হিউম কেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক স্বীকার করে না, যে তার মধ্যে যে একটা মানসিক অভ্যাসজাত কুসংস্কার থাকে, সেই জন্যই যে তিনি অস্বীকার করেছেন। বা আরো যে যুক্তি আছে নেগেটিভ আর পজিটিভ, সেই যুক্তিগুলো কি কি সেটা আমি তার নেগেটিভ যুক্তি বা পজিটিভ যুক্তি যে দুটো দিক আছে, সেই দুটো দিক দিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি দুটো ভিডিও। তাহলে সেই দুটো বিষয় তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবং হিউম যে মতবাদটা দিয়েছেন সেটা কি সত্যি গ্রহণযোগ্য, তার কি মতবাদে কোনো ত্রুটি কি আছে কি, সেটা নিয়ে যে এই সমালোচনার জায়গাটা আছে সেইটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এছাড়া আরো বেশ কিছু দুটো সমালোচনার দিক আছে, সেটা আমি চলো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। আরো দুটো বিষয় সমালোচনা করা হয়েছে। দেখো, হিউমের মতবাদের যে তিনটে সমালোচনা হলো, এছাড়াও আরো তিনটে সমালোচনা হয়। যেমন দেখো, হসপার্স ইনি বলছেন যে এমন অনেক সতত সংযোগের ক্ষেত্র আছে যেখানে কার্যকারণ সম্বন্ধ আছে তা বলা যায় না। মানে ধরো এ যেখানে আছে বিও সেখানে আছে, এটা সতত, মানে বারবার এটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই পরস্পর আছে এটা দেখেও আমি এটা বলতে পারি না যে এখানে এর সাথে বি এর কোনো কার্যকারণ সম্বন্ধ আছে, এটা বলা যায় না। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, হসপার্স বলছেন যে বারুদে আগুন দেওয়া সাথে সাথে কি হয়, বিস্ফোরণ ঘটে। তাহলে বলছে এই বারুদে আগুন দেওয়া দুটি ঘটনা কিন্তু নিয়ত নয়, মানে সবসময় যে বারুদে আগুন দেওয়া হচ্ছে আর বিস্ফোরণ ঘটে যাচ্ছে, এটা কি বারবার ঘটে? না, বারবার ঘটে না। তাহলে বারবার এটা কিন্তু ঘটতে দেখা যায় না, অথচ দুজনের মধ্যে একটা সম্বন্ধ আছে। তাহলে এই যে আমরা ভাবি বা হিউম বলছেন যে সতত সংযোগ, মানে বারবার দুটো পাশাপাশি সম্বন্ধ আছে, এটা দেখেই আমরা বলি যেন যে কার্যকারণের মধ্যে একটা সম্বন্ধ আছে, এটা ভাবি। কিন্তু হসপার সেই জায়গাতে আমাদের ভুল ভাঙাচ্ছেন যে এরকমও দৃষ্টান্ত আছে যে সতত সংযোগ সম্বন্ধ থাকলেই যে কার্যকারণ সম্বন্ধ থাকবে, এমনটা নয়। পরের অভিযোগটা ইউইং করছেন। ইউইং একজন দার্শনিক, তিনি বলছেন যে শুধুমাত্র যে বাহ্যিক ঘটনার ক্ষেত্রে তা নয়, আভ্যন্তরীণ ঘটনার ক্ষেত্রেও বা আন্তর ঘটনার ক্ষেত্রেও আমাদের যে ইচ্ছা শক্তি কারণের মধ্যে থাকে, ইচ্ছা শক্তি যে কতটা কন্ট্রোল করে সেটা আমরা বুঝতে পারি। ইচ্ছা শক্তি বা স্মৃতি, এইগুলো কিন্তু আমাদের কার্যকারণের মধ্যে একটা সম্বন্ধ ঘটাতে খুব সাহায্য করে। তা বলছে এই যে আমরা বলি যে কার্য আর কারণ একটা বিচ্ছিন্ন ঘটনা, হিউম বলছেন যে না, কার্যকারণ একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণের মধ্যে একটা ইচ্ছা শক্তি অবশ্যই আছে যেটা কার্য ঘটাতে সাহায্য করে। তা না হলে আম গাছের বীজ থেকে জাম গাছও হতে পারত। তাহলে কারণের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা আম গাছের বীজ থেকে আম গাছটাই হয়, জাম গাছ হয় না। তাহলে হিউম যেটা বলছেন যে কারণ একটা ভিন্ন ঘটনা, কার্য একটা ভিন্ন ঘটনা, দুটো পাশাপাশি সবসময়ের মধ্যে থাকে, নিয়ত সংযোগ, এইটুকুই সম্বন্ধ দেখি তা নয়, এর বাইরেও এমন কিছু ম্যাটার আছে যেটা বারে বারে বুদ্ধিবাদীরা এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, বলেছেন,
সেটা কিন্তু ভাবার আছে যে কারণের মধ্যে এমন একটা শক্তি আছে যেটা কিন্তু কার্য ঘটাতে খুব সাহায্য করে, যে একটা বীজের মধ্যে এমন কিছু শক্তি নিহিত থাকে যেটা ওই বীজ থেকে পার্টিকুলার ওই জিনিসটাই তৈরি হয়। যেমন আম গাছের বীজ থেকে আম গাছই হয়, জাম গাছের বীজ থেকে জামই হয়, অন্য কিছু হয় না। তাহলে কারণের মধ্যে একটা শক্তি থাকে, এটা মানতে হবে। আচ্ছা, পরবর্তী হিউমের বিরুদ্ধে আরেকটা অভিযোগ যে হিউমের মতবাদ যদি আমরা স্বীকার করি বা মানি তাহলে কিন্তু বেশ কিছু জিনিসের ব্যাখ্যা দিতে পারবো না। যেমন অর্থনৈতিক যে বিপর্যয়টা ঘটে তাহলে তার ব্যাখ্যা দিতে পারবো না। যদি সত্যি কারণের সাথে কারণের যদি কোনো আবশ্যিক সম্বন্ধ না থাকতো তাহলে কোন কারণে যে আর্থিক বিপর্যয়টা ঘটলো সেটার ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে একটা লিঙ্ক নিশ্চয়ই আছে, সেই লিঙ্ক দিয়ে আমরা কিন্তু অনেক কিছু ভাবি যে একটা ঘটনা ঘটেছে মানে ওর পিছনে ওই কারণটা আছে। তাহলে কারণের সাথে কার্যের অবশ্যই আবশ্যক সম্বন্ধ আছে। আর কি ব্যাখ্যা দেওয়া যাবে না যদি হিউম্যান মন মানি? বলছে যুদ্ধের মতন যে জটিল ঘটনা, যে একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হয় কেন, এমনি এমনি তো আর একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ বা লড়াই বেঁধে যায় না, তাহলে নিশ্চয়ই কিছু কারণ থাকে। তাহলে কারণের সাথে কার্যের একটা সম্বন্ধও থাকে, একটা আবশ্যক থাকে। সেই জন্যই বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের একটা লড়াই যুদ্ধ লেগেই থাকে। তাহলে কারণের সাথে কার্যের যদি সতত সংযোগ সত্য মানি বা আপতিক সম্বন্ধ মানি তাহলে কিন্তু অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধের মতন জটিল ঘটনাকে ব্যাখ্যা করতে পারবো না। তাহলে হিউমের মতবাদ নিঃসন্দেহে আমাদের অনেক কিছু ব্যাপারকে ভাবিয়ে তুলেছে, এটা সত্যি। কিন্তু হিউমের মতবাদের বেশ কিছু সমালোচনা বা দুর্বলতার দিকও আছে, এটা মানতে হচ্ছে। তাহলে এই হচ্ছে হিউমের মতবাদ। হিউমের মতবাদকে নিয়ে যে প্রশ্নটা আসে সেটা এখানে হোয়াইট বোর্ডে লিখেছি। দেখো যে হিউম কেন কারণের সাথে কার্যের অনিবার্য সম্বন্ধ স্বীকার করেন না, এটা একটা প্রশ্ন। যে হিউম তাহলে কার্যের সাথে কারণের সাথে কার্যের কি সম্বন্ধ কথা বলছেন সেখানে। আর হিউমের মতবাদের কি কোনো ত্রুটি বিচ্যুতি আছে, কোনো দুর্বলতার দিক আছে, কোন সত্যি কি তার মতবাদ গ্রহণযোগ্য, এই হচ্ছে সমালোচনার দিক। এই টোটালটা নিয়ে হিউমের মতবাদ, এটা 2024 সালের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এটা ভালো করে তৈরি করো। এটা প্রত্যেক এক বছর ছাড়া ছাড়া এই প্রশ্নটা রিপিট হয়। গত বছর এই প্রশ্নটা কিন্তু এসেছে, কিন্তু এই প্রশ্নটা আসলেও ওই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসে। এক কার্যকারণ সম্বন্ধ নিয়ে হিউমের মতবাদ, আর একটা আছে প্রসক্তি তত্ত্ব নিয়ে বুদ্ধিবাদীদের। এখন দুটো মতবাদই 2023 সালে এসেছে। তার মানে কি ধরে নেবো তাহলে ওই অধ্যায় থেকে ওই 8 নম্বরের যে ওই অধ্যায় থেকে 8 নম্বরের যে প্রশ্ন আসে প্রতি বছর, তাহলে সেটা কি আসবে না? নিশ্চয়ই আসবে। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসবে, কিন্তু ওই প্রশ্নটা আসবে। তাহলে হিউমের যে মতবাদ, তাহলে প্রশ্নটা হয়তো এইভাবে না আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে, কিন্তু হিউমকে নিয়েই প্রশ্নটা আসবে। তাহলে হিউমকে নিয়ে যদি প্রশ্নটা আসে, হিউম নাম সেখানে হয়তো উল্লেখ থাকবে না, তাহলে ডাইরেক্ট বলে দিল যে সতত সংযোগ তত্ত্ব মতবাদটা ব্যাখ্যা করো। তার মানে এটা কার মতবাদ? হিউমের মতবাদ। তাহলে প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু যাই আসুক তোমাকে বুঝতে হবে যেটা কি প্রশ্ন দিয়েছে। যদি হিউমকে নিয়ে আসে বা সতত সংযোগ তত্ত্বকে নিয়ে আসে, যাই আসুক, তাহলে তার উত্তর কিন্তু এটাই হবে। তাহলে এই যে হিউমের সতত সংযোগ তত্ত্ব নিয়ে যে দুটো ভিডিও দিলাম, দুটো পর্বে, এই দুটো ভিডিও অবশ্যই দেখবে, পূর্ণভাবে সম্পূর্ণভাবে দেখবে, স্কিপ করে দেখবে না। যেথায় যেথায় বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে এবং তোমাদের উপকারে এসে থাকলে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনে সবাই সেট করে রাখবে। তাহলে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও চলে যাবে আমাদের চ্যানেলে যখনই কোনো ভিডিও ছাড়া হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো। টাটা।